আসসালামু আলাইকুম। জানেন কি, একটা চোর অনেক বড় একটা মাস্টার প্ল্যান তৈরি করে অনেকগুলো গহনা চুরি করার জন্য। শেষমেশ সেগুলো চুরিও করে ফেলে, কিন্তু পুলিশের কাছ থেকে গা ঢাকা দেওয়ার জন্য গিয়ে পৌঁছায় একটা অদ্ভুত গ্রামে, যেটা ছিল রহস্যে ভরপুর। সেখানে যাওয়ার পর থেকেই তাদের সাথে শুরু হয় টুইস্টের পর টুইস্ট। কথা বলছিলাম সাসপেন্স থ্রিলার হরর মুভি নিয়ে, যার নাম হচ্ছে উরু পেরু ভাইরাবাকোনা, যেটা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান মুভি। আজকে আমি মুভিটা এক্সপ্লেন করব, তাই আপনাদের আগে একটু স্পয়লার দিয়ে নিলাম। তো চলুন রহস্যের উন্মোচন করা যাক। শুরুতেই আমাদের দেখানো হয় ভাইরাবকোনা নামের একটি গ্রামের দৃশ্য, যেখানে অনেকগুলো মানুষ একসাথে মিলে কোনো একটা রিচুয়াল পারফর্ম করছিল। এক একজনের পরনে এক এক রকম কস্টিউম ছিল। এরপরে সেখান থেকে একটা লোক জঙ্গলের দিকে পালাচ্ছিল, যেখানে পালাতে পালাতে সে শেষের দিকে গিয়েই পৌঁছাবে, তখনই তাকে কালো পোশাক পরা কিছু মানুষ ধরে মারধর করতে থাকে এবং শেষমেশ ধরে বেঁধে গ্রামের একটা মহিলার কাছে নিয়ে আসে, যাকে সবাই পেদাম্মা বলে ডাকত। সেই মহিলার আদেশেই এই গ্রামের সবাই কাজ করে থাকে এবং তার আদেশে এই গ্রামের সবকিছু হয়ে থাকে। সে বলে যে এই গ্রামে যে একবার আসে সে এখান থেকে বের হতে পারে না। লোকটা তার কাছে অনেক আকুতি মিনতি করে, কিন্তু পেদাম্মা এই লোকটাকে ছাড়ে না, বরঞ্চ ওই কালো পোশাকধারী লোকদের আদেশ দেয় জানি তাকে একটা রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়। সেই রুমটা একটা অদ্ভুত রুম ছিল, যেখানে ওই লোকটাকে 4 হাত পা বেঁধে দাঁড় করিয়ে দেওয়া হয়। তাকে দাঁড় করানোর পরেই কোন একটা সুপার ন্যাচারাল শক্তি এসে তাকে আঘাত করে এবং তাকে সেখানেই মেরে ফেলে। এরপরে আমাদের বর্তমানে সিন দেখানো হয়, যেখানে একটা পুলিশ অফিসারকে দেখানো হয়, যার কাছে একটা মেয়ের কল আসে এবং সেই মেয়েটার আজকে বিয়ে ছিল। মেয়েটা সেই পুলিশ অফিসারকে বলে যে স্যার, আমার বিয়ের জন্য আমার বাবা যেসব গয়না গড়িয়েছিল সেই সব গয়না একটা চোর চুরি করতে এসেছে এবং সেগুলো নিয়ে একটা ঘরে নিজেকে বন্দি করে রেখেছে আমার বাপ চাচার ভয়ে। আপনি তাড়াতাড়ি এসে তাকে উদ্ধার করে তাকে বাঁচান, না হয় আমার বাবা আর চাচারা তাকে বের করতে পারলে মেরেই ফেলবে। এরপরে আমাদের রুমের ভেতরের চোরকে দেখানো হয়, যে বসে বসে ভাবছিল যে এখান থেকে কিভাবে বের হওয়া যায়। তখনই হয়তো তার মাথায় একটা দারুণ আইডিয়া আসে। সে বাক্স থেকে সবগুলো স্বর্ণালঙ্কার বের করে পরে নেয় এবং নিজের শরীরে তৈলাক্ত কিছু একটা লাগিয়ে নেয় আর উপরে একটা জ্যাকেট পরে নেয়, মাথায় একটা হেলমেট পরে নেয়। তখনই নিজের শরীরে আগুন ধরিয়ে দরজা দিয়ে বের হয়ে যায়। তার শরীরে আগুন লেগে থাকায় তাকে কেউ স্পর্শ করার স্পর্ধাও করে না। এইভাবেই সে এখান থেকে পালিয়ে যায়। সবাই তাকে অনেক ধরার চেষ্টা করে, কিন্তু কেউই তাকে ধরতে পারে না। শেষমেশ সে পুকুরে ঝাঁপ দেয় আর ওইখানেই সে তার বাইক পার করে রেখেছিল, যেটা সে প্ল্যান করে এসেছিল। এরপরে বাইক নিয়ে সেখান থেকে এসকেপ করতে সফল হয়ে যায়। রাস্তায় যাওয়ার সময় ওই পুলিশ অফিসারের সাথেই তার দেখা হয়। পুলিশ অফিসার তাকে চেক আউট করে বলে যে গাড়ির স্ট্যান্ডটা এখনো উঠানো হয়নি। সে পুলিশ অফিসারকে থ্যাংক ইউ দেয় আর সামনের দিকে এগিয়ে যায়। পুলিশ অফিসার কনস্টেবলের সাথে নিজের প্রশংসাই করতে থাকে। অন্যদিকে চোর তো পালিয়েই যাচ্ছে, এদিকে তাদের কোনো হুঁশ নেই, কারণ তারা জানেই না চোরটাকে। যাই হোক, তারা ঘটনাস্থলে পৌঁছায়। পৌঁছানোর পরে সেখানে টায়ারের ছাপ দেখতে পায় এবং বুঝতে পারে যে এটা কোনো বাইকের ছাপ। তখনই সেখানে যে কনস্টেবল ছিল সে গুরুমূর্তির চেয়ে বেশি চালাক ছিল। সে বলে যে স্যার, একটু আগে যার সাথে আপনি কথা বললেন সেই তো ওই চোর, আর তো কাউকে আমরা যেতে দেখিনি। তখনই গুরুমূর্তি বলে ঠিকই তো বলেছ, আসলে কনস্টেবল গুরুমূর্তির চেয়ে বেশি চালাক ছিল। যাই হোক, তারপরে কনস্টেবল বলতে থাকে যে স্যার, আমি তার নাম্বারটা নোট করে নিয়েছিলাম যাতে সেই গাড়িটা আমার স্মরণে থাকে। তাই কনস্টেবল সেই নাম্বারটা বলে দেয় আর অন্য সব পুলিশ অফিসারদের দিয়ে দেয় যাতে তারা সেই বাইকারকে ধরতে পারে। অন্যদিকে আমাদের যে বাইকার চোর রয়েছে সেই হচ্ছে এই গল্পের হিরো। তার নাম হচ্ছে ওয়াসাবা। সেও এত বোকা নয়। সে কি করে, সে তার বাইকটা এক সাইডে পার্ক করে ফেলে দেয় এবং গাড়িতে উঠে পড়ে। তার বন্ধু, যার নাম হচ্ছে জন, সে তার জন্য একটা গাড়ি নিয়ে এসেছিল। গাড়িতে উঠে তারপরে দুইজনে রওনা দিয়ে দেয়, যেদিকে কোনো চেকপোস্ট থাকবে না। তারপরে তারা যেতে যেতে হঠাৎ জনের কাছে
কোনো একটা কাজের জন্য ডাকছিল, কিন্তু বাসাবা কোনো কাজ এখন করতে রাজি ছিল না, কারণ সে অলরেডি গয়না নিয়ে পালাচ্ছিল। সে তার চাচাকে বলে দেয় যে আমি এখন একটু ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা বলবো, আর আমি এখন কোনো কাজ করতে পারবো না। তখন তার চাচা তাকে বলে, তুই কি এখনো ওই মেয়েকে নিয়েই ভাবছিস? তুই এই মেয়ের কথা ছেড়েই দে, ওই মেয়ের পিছে পড়ে পড়ে নিজের পুরো জীবনটাই তুই নষ্ট করলি। সে ফোনটা কেটে দেয়, কিন্তু তার মনটা তখনই অনেক খারাপ হয়ে যায় আর সে কিছু একটা ভাবতে থাকে। তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি ওয়াসাবাকে একটা স্টান্টম্যান হিসেবে। সে স্টান্টম্যানের রোল করছিল একটা অটোতে। এরপরে সে অটো নিয়েই বাড়ি ফিরছিল। বাড়িতে ফেরার পথে একটা মেয়ে জোর জবরদস্তি তার অটোতে উঠে বসে। আসলে এই হচ্ছে আমাদের গল্পের হিরোইন, যার নাম হচ্ছে ভূমি। ওয়াসাবা ভূমিকে প্রথমবারে দেখে একদম ফ্ল্যাট হয়ে যায় আর তার উপরে বড়সড় ক্রাশ খেয়ে বসে। ভূমি তাকে জোর করে সাথে করে নিয়ে যাচ্ছিল, কারণ তার ব্যাগ দুইজন চোর চুরি করে ফেলেছিল। তাদেরকে ধরার জন্যই ভূমি তার অটোতে উঠে বসে এবং অনেকক্ষণ ধরে ওয়াসাবার সাথে ওই দুই চোরের পিছু করতে থাকে। শেষমেশ তারা একটা পরিত্যক্ত বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে যাওয়ার পরে চোরটা সেই ব্যাগটা খুলে দেখতে থাকে যে ব্যাগের মধ্যে সে কি এনেছে। খোলার পরে দেখে যে ব্যাগের মধ্যে এমন কিছু রয়েছে যেটা সে দেখতে পারছে না, তাই ব্যাগটা ছুঁড়ে দূরে ফেলে দেয়। সেখানে ওয়াসাবা এসে উপস্থিত হয়। তখন সে চোরটাকে বলে যে কি রে, কি হলো? চোরটা বলে, ভাই আমি এতদিন অনেক চুরি করেছি, কিন্তু আমি এমন কোনো মাল সামান দেখিনি কখনো। এরপরে তো আমি আর কখনো চুরি করব না। এটা বলেই সে সেখান থেকে পালিয়ে যায়। ওয়াসাবা যখন কাছে গিয়ে দেখে যে ব্যাগের মধ্যে কি আছে, সেও দেখে অবাক হয়ে যায়। ব্যাগের মধ্যে ছিল একটা খুলি আর কিছু হাড়গোড়। এটা দেখে ওয়াসাবা ভয় পেয়ে যায়। তখনই সেখানে ভূমি চলে আসে আর বলে যে আমার ব্যাগটা কোথায়। ওয়াসাবা ভূমিকে দেখে ভয় পেতে থাকে আর ভাবতে শুরু করে সে হয়তো কোনো কালো জাদুকরনি। তখনই ভূমি তাকে জিজ্ঞেস করে আমার ব্যাগটা দাও। ওয়াসাবা তাকে ব্যাগটা দিয়ে দেয়। তখন ভূমি সেখান থেকে চলে যায় আর ওয়াসাবা তাকে কিছু বলে না। তারপরের দিনে সিন দেখানো হয় আমাদের, যেখানে ওয়াসাবার তার চাচা একটা জায়গায় এসেছে। সেখানে রাবি নামের একটা গুন্ডাও গাড়ি থেকে নামে। তখন বলে যে গাড়ির ডিকিটা খোলো। ওয়াসাবা গাড়ির ডিকিটা খোলে আর তখনই রাবি বলে যে এই মেয়েটাকে তোমাকে সামনে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমি বলছি তাকে মারার কথা, ততক্ষণ পর্যন্ত তোমাকে সামনে রাখতে হবে। তাকে আমি এসে মারবো, ততক্ষণ তুমি তাকে হেফাজত করে রাখবে। যখন ওয়াসাবা দেখতে পায় যে ভিতরের মেয়েটাকে, সে দেখতে পায় এইটাই তো ভূমি, যার উপরে সে ক্রাশ খেয়েছিল। তখন ওয়াসাবা কিছু আর বলতে পারে না, কিন্তু চুপচাপ সবকিছু শুনে যায়। এরপরে সিনটা প্রেজেন্টে চলে আসে, যেখানে আমাদের বর্তমান ওয়াসাবাকে দেখানো হয়। ওয়াসাবা এইসব কিছু ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিল আর তখনই সামনে দেখা যায় স্কুটি থেকে একটা মেয়ে আহত অবস্থায় মাটিতে পড়েছিল এবং মেয়েটার মাথা থেকে অনেক রক্ত বের হয়েছিল। ওয়াসাবা আর তার বন্ধু জন নেমে মেয়েটাকে চেক করে। তারা দেখতে পায় যে সেই মেয়েটা একা পড়ে আছে আর তার অনেক ব্লিডিং হয়ে গিয়েছে। তখন তার বন্ধু বলে যে এই মেয়েটাকে নিয়ে কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, চলো আমরা চলে যাই। কিন্তু ওয়াসাবা বলে যে এইদিকে হয়তো কোনো হসপিটাল নেই, তাই আমরা মেয়েটাকে সাথে করে নিয়ে যাই, কোনো হসপিটাল পেলে তাকে সেখানে ড্রপ করে দেব। তারপরে তারা সেই মেয়েটাকে নিয়ে চলে যেতে থাকে। অন্যদিকে আমাদেরকে পুলিশ অফিসার গুরুমূর্তিকে দেখানো হয়, যারা সেই ইনভেস্টিগেশন শেষ করে সামনের দিকে যাচ্ছিল। তারা যাওয়ার পরে ওই স্কুটিটা দেখতে পায় এবং সেখানে গাড়ি থামিয়ে যখন তারা দেখে, তখন দেখে সেখানে রক্ত পড়ে আছে কিন্তু মানুষ নেই। তারা একটু হাঁটাহাঁটির পরে দেখে যে সেখানে এটা মুরগির রক্ত, আর যে স্কুটিটা ছিল সেইটাও ডামি স্কুটি। তখনই গুরুমূর্তি বুঝে যায় যে এটা কার কাহিনী। গুরুমূর্তি বলে যে এটা তো আর কেউ নয়, এটা গীতাই। গীতা একটা হাইলি ট্যালেন্টেড হাইওয়ে চোর। সেইটা অনেক মানুষের সাথে করেছে এবং অনেক মানুষের কাছ থেকে টাকা পয়সা লুট করে তাদের কাছ থেকে চলেও গিয়েছে। তারপরে আমরা তার কথার সত্যি ফলাফল দেখতে পাই যে গীতা আসলে এরকমটাই করছে। ওয়াসাবার তার বন্ধু সামনে বসেছিল আর গীতা পেছন থেকে সবকিছু শুনছিল। গাড়ির মধ্যে ওয়াসাবার জন সেই গয়নাগুলোর কথা বলছিল। গীতা এই সবকিছু শুনে অনেক লোভে পড়ে গিয়েছিল আর অপেক্ষা করছিল যে সুযোগ বুঝে কখন সে গাড়িটা নিয়ে পালাতে পারে। তখন দেখা যায় যে ওয়াসাবা আর জন একটা জায়গা গিয়ে গাড়িটা থামায় আর কোথাও যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। তখনই সামনে তারা হঠাৎ করে একটা জোনাকি পোকা দেখতে পায়। সেটা দেখতে পেয়ে ওয়াসাবা সামনের দিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে দেখতে পায় অনেকগুলো জোনাকি পোকা আর তাদের আলোয় একটা সরু রাস্তা সামনের দিকে জ্বলজ্বল করছে। সেই রাস্তা ধরেই তারা ভাবে যে তারা এগিয়ে যাবে, কারণ তাদের যাওয়ার মতো আর কোনো রাস্তা নেই। অন্যদিকে তো পুলিশের চেকপোস্ট। তারপর তারা ওই রাস্তা ধরে
যেতে থাকে। এরপরে তারা একটা গ্রামের সামনে এসে পৌঁছায়, যেটা ওই মুভির শুরুর গ্রাম, যার নাম হচ্ছে ভৈরবকোনা। তারপরে তারা গ্রামে প্রবেশ করতে যাবেই তখন তারা অনেক বাধার সম্মুখীন হয়। তাদেরকে অনেকে চলেও যেতে বলে, কিন্তু শেষমেশ তারা গ্রামের ভেতরে সবকিছু ইগনোর করে প্রবেশ করে যায়। তারা যখন একটু সামনের দিকে যায় তখন দেখে একটা পণ্ডিত সেখানে তাদের ধর্মের ব্যাপারে কিছু কথা বলছিল, আর অনেকগুলো মানুষ সেগুলো শুনছিল। তারা এই সব কিছু ইগনোর করে আবার সামনের দিকে যায়। যাওয়ার পরে দেখে অনেকগুলো মানুষ ঘেরাও করে দাঁড়িয়ে আছে, আর কিছু মানুষকে মারধর করা হচ্ছে। এই সব কিছু দেখে বাসাবা তাদেরকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি নেমে এগিয়ে যায়, আর ওই লোকগুলোর থেকে একজনকে জিজ্ঞেস করে যে এদেরকে এমন ভাবে মারা হচ্ছে কেন। ওই লোকগুলো অবাক হয়ে বাসাবার দিকে তাকায় আর বলে, তোমরা কি নতুন এসেছো? বাসাবা বলে, কি বলছেন? ওই লোকগুলো বলে, তোমরা নতুন এসেছো তাই কিছু জানো না, তারা কোনো ভালো কাজ করেনি, তাদেরকে তাদের কাজের শাস্তি দেওয়া হচ্ছে, তাই তোমরা চুপ করে দেখতে থাকো, কিছুদিন থাকলেই সবকিছু ঠিক হয়ে যাবে। এই সবকিছু শোনার পরে জন বলে, আরে থাক, ওনারা যা করুক করুক, চল আমরা এখান থেকে চলে যাই। তখন বাসাবা বলে, এখানে কি কোনো ডক্টর আছে? তখন ওই লোকটা বলে, হ্যাঁ, গ্রামের শেষে নদীর কাছে একটা ডক্টর আছে। তো কারণ তাদের সাথে গীতা আহত অবস্থায় ছিল, তাই তারা তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে চাচ্ছিল। তখন দেখানো হয় তারা সেই ডক্টরের বাড়িতে পৌঁছে যায়, আর ডক্টরকে অনেক রিকোয়েস্ট করার পরে সে রাজি হয়। কিন্তু যখনই গীতাকে ভেতরে নিয়ে যাওয়া হয় তখনই ডক্টর দেখে চমকে যায় আর অনেক রেগে যায়। বলে, এটা তো মেয়ে, আমি তো কোনো মেয়ের চিকিৎসা করি না, আমি শুধু ছেলেদের চিকিৎসা করি, আমি মেয়েদের একদম ঘৃণা করি, দু চোখে দেখতে পারি না। তখন বাসাবা আর জন বলে, কেন, আপনার মেয়েদের সাথে কি হয়েছে? কিন্তু ডক্টর নারাপ্পা এগুলো কিছুই বলে না, আসলে তার নাম ছিল ডক্টর নারাপ্পা। তখন সে বলে, আমি মেয়ের ট্রিটমেন্ট করব না, তুমি আমাকে ভূত জিন পরি যা কিছু এনে দাও সবার ট্রিটমেন্ট করে দেব, কিন্তু একে এখান থেকে নিয়ে যাও, মেয়েরা হয় সবচেয়ে বড় শত্রু। এই সব কিছু বলার পরে বাসাবা একটা হাতের রড নিয়ে তাকে দেখায়, বলে, আপনি যদি এরকম চিকিৎসা না করেন এই রডটা আপনার মাথার ভেতর দিয়ে ঢুকিয়ে দিব। এটা বলে সে বলে যে আমরা এখন বাহিরে যাচ্ছি, ততক্ষণে আপনি ওর চিকিৎসা করুন। বাসাবা বাহিরে যায় এবং তার একটা কল আসে। সেখানে ভালো রকম নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, তাই সে একটু দূরে দাঁড়িয়ে কথা বলছিল। আর তখনই জন সেখান থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। শুনতে পেয়ে সে সামনের দিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে দেখে যে খুব সুন্দর একটা মেয়ে বসে বসে কান্না করছে। তখন সে যখন এই মেয়েটাকে জিজ্ঞেস করে যে তুমি কান্না করছো কেন, মেয়েটা বলে যে আমার খুব দুঃখ হয়েছে তাই কান্না করছি। তখন মেয়েটা তাকে জড়িয়ে ধরে, আর জনও কিছুটা লজ্জা পেয়ে যায়। সে বলে যে কি করছো, তোমার নাম কি? মেয়েটা বলে, আমার নাম বেবি, আপনি আমাকে বেবি বলে ডাকবেন। মেয়েটা বলে, আমার খুব দুঃখ হচ্ছে তাই আপনি আমাকে কনসোল করছেন দেখে আমি খুব খুশি হলাম, আমি কি আপনাকে একটা পাপ্পি দিতে পারি? তখনই জন তো খুবই আরো লজ্জা পেয়ে যায়। সে পাপ্পি দেওয়ার জন্য রেডি হবে, চোখ বন্ধ করে রয়েছে। তখনই সে অনেক অপেক্ষা করতে থাকে, কিন্তু সে কোনো রেসপন্স পায় না। চোখ খোলার পরে দেখে যে ওখানে কোনো মেয়েই নেই। তখন জন ডিসঅ্যাপয়েন্ট হয়ে সেখান থেকে চলে যায়। সিনটা অনেক হাস্যকর ছিল। এরপরে আমরা গীতাকে দেখি আর ডক্টর নারাপ্পাকে দেখি। ডক্টর নারাপ্পা গীতার জন্য ঔষধ বানানোর বদলায় তার জন্য বিষ বানাচ্ছিল, কারণ সে মেয়েদের সহ্যই করতে পারে না। তখনই গীতাই সবকিছু দেখে উঠে বসে পড়ে। এই সবকিছু দেখে তো ডক্টর নারাপ্পা আরো রেগে যায়। আর গীতা তখন বলে, কি রে, তোর বাসায় কি মা বোন নেই? তুই মেয়েদের কেন সহ্য করতে পারিস না? তুই কি নিজের মায়ের কাছে বড় হসনি? তখন ডক্টর নারাপ্পা বলে যে হ্যাঁ, আমার বাসায় মা ছিল, বোন ছিল, দাদি ছিল, সবাই ছিল, কিন্তু আমি কোনো মহিলাকে সহ্য করতে পারতাম না, তাই আমি নিজের মায়ের দুধ খেয়ে বড় হইনি, আমি চা খেয়ে বড় হয়েছি। এই সবকিছু শুনে গীতা খুব রেগে যায় আর তার মাথায় আঘাত করে, আবারও আঘাত করে। দুইবার আঘাতের কারণে ডাক্তার নারাপ্পা সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। আর গীতা সেখান থেকে বের হয়ে সেই গাড়ি নিয়ে, স্বর্ণভর্তি ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদেরকে বাসাবা আর জনকে দেখানো হয়, যারা ডক্টর নারাপ্পার কাছে এসেছে, কিন্তু তারা সেখানে ঢোকার সময় খেয়াল করে যে সেখানে গাড়িটা নেই। তখন জনকে জিজ্ঞেস করে, কিরে, গাড়ি না এখানে ছিল, গাড়ি কোথায় গেল? বাসাবা আর জন দুইজনই অবাক হয়ে ডাক্তার নারাপ্পার কাছে যায়। তখনই ডাক্তার নারাপ্পা বলে, আমি তোমাদেরকে বলেছিলাম না যে মেয়েরা ধোকা দেয়, এই মেয়ে তোমাদের ধোকা দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে চলে গেছে। বাসাবার মাথা খারাপ হয়ে যায়, কারণ গাড়িতে অনেকগুলো স্বর্ণালংকার রয়েছে। তারপরে দেখানো হয় যে গীতা গাড়ি ড্রাইভ করছে এবং তার পিছে হঠাৎ করে একটা সাইকেলওয়ালা আসতে থাকে। তার সামনে চলে আসতে গীতার গাড়ির ধাক্কা লেগে সেই সাইকেলওয়ালা পড়ে যায়। গীতা তাকে সরি বলে, কিন্তু সেই সাইকেলওয়ালা তার পিছু করতে থাকে। এভাবে অনেকগুলো সাইকেলওয়ালা তার পিছু করতে থাকে আর তাকে গাড়ি থেকে এক পর্যায়ে নামিয়ে তাকে
তাকে মারধর করে আবার অজ্ঞান করে দেয়। এরপরে সিন কাট হয়ে যায় আর আমাদের বর্তমানে দেখানো হয়, যেখানে ওয়াসাবা, জন আর ডক্টর নারাপ্পা তিনজন মিলে তার জ্ঞান ফেরায়। তার জ্ঞান ফেরানোর পরে তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল। তখন সে বলে, তোমরা কারা, আমি কে। সে আর কি একটু ঘোরের মধ্যে ছিল। তখন সে বলে যে আমি এখানে কিভাবে আসলাম। তখন তারা উল্টো তাকে জিজ্ঞেস করে। তখন গীতা মনে করে বলে যে হ্যাঁ, আমাকে তো কিছু সাইকেলধারী লোক এখানে এরকম করে মারধর করে অজ্ঞান করে ফেলে গাড়ি নিয়ে চলে গেছে। তখন ডক্টর নারাপ্পা বলে যে এই গ্রামের সবকিছু পেদাম্মা দেখে এবং তার উপরেই এই গ্রামের সবাই ডিপেন্ডেন্ট, সেই গ্রামের রক্ষক, তাই তোমরা তার কাছেই যেতে পারো। তাই সবাই মিলে পেদাম্মার কাছে যায়, কিন্তু পেদাম্মা সেখানে ছিল না, সে কোনো একটা কাজে কোথাও গিয়েছিল। তখন সিন শিফট হয় আর আমাদের পেদাম্মাকে দেখানো হয়, যেখানে পেদাম্মা একটা বাড়িতে প্রবেশ করেছে। আর সেখানে প্রবেশ করার পরে সেখানে কিছু মানুষ তার সামনে চলে এসেছে। পেদাম্মা তাদের সবাইকে বলছে, তোমরা কি আমার থেকে ভয় পাও, তোমরা কি সত্যটা জানতে ভয় পাও। তখনই দেখানো হয় পেদাম্মা সামনের দিকে আসলে একটা লোক সেখানে আসে। পেদাম্মার হাতে একটা কিছু জলজল করছিল। সে ওই লোকটাকে বলে যে তুমি নিজের রাগকে কন্ট্রোল করতে শেখো, মানুষের রাগ কিন্তু মানুষকে একদমই পুড়িয়ে ফেলে, তাই নিজের রাগকে তুমি যত কন্ট্রোল করবে ততই তুমি ভালো থাকবে, আর হয়তো তুমি নিজের আসল গন্তব্যে পৌঁছাতে পারবে। তাই ভয় না পেয়ে আমার হাতটা ধরো, তাহলে হয়তো তুমি সত্যটা জানতে পারবে। কিন্তু কেউই তার হাত ধরে না, এমনকি ওই লোকটাও তার হাত ধরে না। সবাই কোথাও না কোথাও ভয় পাচ্ছিল। তখনই পেদাম্মা বলে, তুমি যদি আমার হাত না ধরো তাহলে তুমি সত্যের পথও জানতে পারবে না। সেই লোক বলে, আমি আমার রিভেঞ্জ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তোমার হাত ধরবো না, এবং আমি এখান থেকে কোথাও যাবও না। এরপরে আমাদের দেখানো হয় পেদাম্মা সেখান থেকে চলে আসে। চলে আসার পরে দেখানো হয় যে সেখানে এখনো ওয়াসাবা তার জন্য অপেক্ষা করছে। পেদাম্মা আসার পরে ওয়াসাবার নাম ধরে তিনি ডাকতে শুরু করেন, আর ওয়াসাবা অবাক হয়ে যায়, কারণ এই মহিলাকে তো সে আজকে মাত্র দেখছে। ওয়াসাবার নাম ধরে সে এইটাও বলে যে তুমি এখানে তো তোমার ভূমির জন্যই এসেছো, আর তার জন্যই তুমি সবকিছু করছো, তাই না? আমি কি ঠিক বলিনি? আর দেখো না, ভাগ্য তোমাকে এখানে নিয়ে এসেছে, ভাগ্যের কি পরিহাস। এই সব কিছু বলার পরে ওয়াসাবাকে আমরা দেখতে পাই যে অবাক হয়ে যায়। আর সেখান থেকেই সিন, অর্থাৎ আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা ওয়াসাবাকে দেখতে পাই আর ভূমিকে দেখতে পাই। ভূমি ডিকির মধ্যে রয়েছে আর ওয়াসাবা তাকে নিয়ে যাচ্ছে। গুন্ডা রাবির আদেশে সে তাকে দেখাশোনা করবে। ওয়াসাবা ভূমিকে নিয়ে একটা বাড়িতে যায় আর সেখানে তাকে দেখাশোনা করা শুরু করে। আসলে সে তো আগে থেকেই তার উপর বড়সড় ক্রাশ খেয়ে বসেছিল, তাই সে তাকে যত্ন করাতে কোনো কমতি রাখে না। সে তার জন্য একটা লেবু পানের শরবত বানায়। তখন সে ভূমিকে দিতেই যাবে, আর ভূমি তখনই তার থেকে ভয় পেয়ে যায় আর বলে, তুমি কি এখন আমাকে মারতে এখানে এনেছো? তুমি ওই গতকালকের অটো ড্রাইভার না? সে বলে যে হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে এখানে মারতে আনিনি। তারপরেই দেখানো হয় যে ভূমি খুব রেগে মেগে আছে আর তার কথায় বিশ্বাস করছে না, তাকে ভুল বুঝছে। কিন্তু ওয়াসাবা তাকে সবকিছু বুঝিয়ে বলে যে তুমি রিল্যাক্স হও, আমি তোমাকে মারবো না। তখনই সে পানি খাওয়ার জন্য একটু বাহিরে যায়। এমন সময় সে পানি খাবে আর হঠাৎ করে ছোট একটা তীর এসে তার পানির বোতলের মধ্যে গেঁথে যায়। তখন সে দেখতে পায় সে তীরের মধ্যে থেকে বিষ পানিতে মিশে যাচ্ছে। এরকম সাথে সাথে আরো 4-5টা তীর তার কাছে এসে লাগতে শুরু করে, কিন্তু একটাও তার শরীরে রাখতে পারে না, এইদিকে ওদিকে লেগে যায়। তখন সে লুকিয়ে হঠাৎ করে দেখে যে কেউ একজন তার উপর তীর ছুটছে। সে আস্তে আস্তে খুঁজে বের করে যে একটা বাচ্চা এই সব কিছু করছে। সে বাচ্চাটাকে ধরে ভূমির কাছে নিয়ে যায়। যখন নিয়ে যায় তখন ভূমি তো এই বাচ্চাটাকে চিনতে পারে। এই বাচ্চাটার নাম ছিল সিদ্ধা। আসলে এটা ভূমির গ্রামেরই একটা ছেলে ছিল। তখন সে সিদ্ধাকে জিম্মি করে বাসাবা তার কাছ থেকে সবকিছু জানতে চায়, কারণ বাসাবা কোনো কিছুই জানতো না যে সে কঙ্কালটা কার ছিল, বা ভূমিকে কেন এই গুন্ডারা আটক করে এনেছে, কেন তারা ভূমির সাথে এরকম কিছু করছে। তখন বলে, তুমি যদি না বলো তাহলে আমি এই ছেলের শরীরে এই সূচটা ঢুকিয়ে দেব। আসলে সে ভূমিকে ভয় দেখাচ্ছিল। তারপরে যখন ভূমি বলতে শুরু করে তখন আমরা জানতে পারি যে ভূমি একটা গ্রামে থাকতো। আসলে তারা ছিল ট্রাইবাল এরিয়ার লোক। তারা একটা পাহাড়ের কোনায় সুন্দর একটা বাসস্থান করেছিল। তাদের বাবা, পরদাদা, দাদা সবাই এখানে থাকতো এবং তারাও এখানে থাকতো। কিন্তু একটা জমির উপরে থাকতো
থাকার জন্য যে একটা সলিড পেপারের দরকার হয়, একটা ডকুমেন্টের প্রয়োজন, তারা তো পড়ালেখা জানতো না, তাই এরা এই সব কিছুতেই খেয়াল করতো না। তাই তাদেরকে কিছু পাওয়ারফুল লোক এসে সেইখান থেকে সরিয়ে দিতে চেষ্টা করে, কারণ তারা তাদের একটা প্রজেক্ট শুরু করতে চেয়েছিল। আসলে ওই গুন্ডারা এখানে একটা প্রজেক্ট শুরু করতে চেয়েছিল, আর এইখানেই তারা তাদের জীবনকে একদম অতিষ্ঠ করে তুলেছিল। তারা সবাইকে এতটা মারধর করে, এমনকি তাদের বাড়িঘর পর্যন্ত পুড়িয়ে দেয়। যেহেতু তারা পড়াশোনা জানতো না এবং তাদের কাছে কোনো সলিড পেপারও ছিল না, তাই সেই জায়গাটা ছাড়তে তাদের বাধ্য করা হয়। তাই তারা সেখান থেকে চলে যায় শহরের একটা বস্তিতে থাকার জন্য, কারণ তাদের থাকার জন্য কোনো বাসস্থান ছিল না। ভূমি এবং বাকি মানুষ কি করবে তারা বুঝে উঠতে পারছিল না। তখনই ভূমি তাদের একটা আইডিয়া দেয় যে তাদের কোর্টে কেস ফাইল করা উচিত, যে তারা ওইখানে বহু বছর ধরে বসবাস করছে। তারা যদি কোনো প্রমাণ কোর্টে নিয়ে যেতে পারে তাহলে হয়তো তাদের সেখানে থাকার জন্য কোর্ট থেকেই অর্ডার দেওয়া হবে। কিন্তু তাদের কাছে প্রয়োজন মতো টাকা ছিল না যাতে তারা কোর্টে কেস করতে পারে। তাই তারা অনেক দিন যাবৎ টাকা স্টোর করতে থাকে, আর ভূমিও ওয়ে খুঁজতে থাকে যার মাধ্যমে সেইটা প্রমাণ করতে পারবে কোর্টে যে কিভাবে তারা সেখানে বছরের পর বছর থাকছে। তারপরে দেখা যায় যে ভূমির মাথায় একটা আইডিয়া আসে, আর সে আবার তার গ্রামে ফিরে যায়। সেখানে যাওয়ার পরে তার যে একটা পর্দাদার খুলি রয়েছে, অর্থাৎ কঙ্কাল, সেটা ওইখানেই দাফন করা হয়েছিল, সেইটা সে খুঁড়ে বের করে নিয়ে আসে। আর সেখান থেকেই দেখা যায় যে তার ব্যাগে ওই কঙ্কালটা রয়েছিল, যেটা সে বাসাবার সাথে ওই চোরদের কাছ থেকে উদ্ধার করেছিল। আসলে এই কঙ্কালের যদি ফরেনসিক রিপোর্ট বের করা হয় তাহলেই দেখা যাবে যে এই কঙ্কালটা 100 বছরের চেয়েও বেশি পুরনো। তাহলে প্রমাণ হয়ে যাবে যে ভূমিরা এখানে বছরের পর বছর ধরে বসবাস করে আসছে। তাই ভূমি ওই লোকদের থেকে পালাচ্ছিল, আর সে ফরেনসিক রিপোর্ট বের করার জন্যই সেই কঙ্কালকে ফরেনসিক ডিপার্টমেন্টের কাছে দিয়ে এসেছে, এবং গতকালই সে সেই ফরেনসিক রিপোর্টটা পেয়ে যাবে। কিন্তু এই গুন্ডারা তাকে সেই ফরেনসিক রিপোর্টটা হাতে পাওয়ার আগেই ধরে নিয়ে এসেছে, যাতে সে কোর্টে গিয়ে সেটা পেশ না করতে পারে। তাহলে তো আর গুন্ডারা সেখানে তাদের কাজটা সফল করতে পারবে না, ভূমিদের সেখানে তাদের জায়গা ফিরিয়ে দিতে হবে। তাই বাসাবাকে দিয়ে তারা ভূমিকে জব্দ করিয়ে রেখেছে। এই সব কিছু শোনার পরে বাসাবা খুবই অবাক এবং খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। এরপরে বর্তমানে সিন ফিরে আসে, আর বাসাবাকে দেখানো হয় যেখানে গীতা আসে এবং বাসাবার বন্ধু রয়েছে, আর ডাক্তার নারাপ্পাও রয়েছে। সেখানে গীতা বলে যে আমি একটা হুইসেল শুনতে পেয়েছি, যে হুইসেলটা তোমার গাড়ি নিয়ে যাওয়ার পরে ওই সাইকেলের লোকদের কাছে শুনতে পেরেছিলাম। তারপরে বাসাবা এগিয়ে গিয়ে দেখে যে সেখানে অনেকগুলো সাইকেলধারী লোক চলে এসেছে, এবং বাসাবা বুঝতে পারে যে এইগুলোই সেই লোক। আসলে এরা ছিল রাজাপ্পার লোক। তখন এই সাইকেলওয়ালা লোককে সে জিজ্ঞেস করে যে এইখানে তুমি কি করছো, এবং আমার গাড়ি তুমি কেন নিয়েছো, বা আমার লুট করা গহনাগুলোই কোথায়। এরা কিছুই বলে না, আর বলে যে তোমার এখানে কোনো কাজ নেই, এখান থেকে চলে যাও। এরপরে দেখানো হয় যে সবাই অন্যদিকে যাওয়া শুরু করে। আসলে তারা রাজাপ্পার বাড়ির দিকে রওনা শুরু করে, যাতে রাজাপ্পাকে তারা এই জিনিসটা বলতে পারে যে বাসাবা নামের কেউ তাদের এই জিনিস সম্পর্কে খোঁজ করছে। তখন দেখা যায় যে বাসাবাও তাদের পিছে পিছে যাওয়া শুরু করে একটা সাইকেল নিয়ে। তারা রাজাপ্পার বাড়িতে পৌঁছে যায় এবং বাসাবা মারতে শুরু করে একজনকে। তাকে জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে, তোমরা এখানে কেন নিয়ে এসেছো, আর আমার গয়না আর গাড়ি বা কোথায়। তখন সেখানে এন্ট্রি হয় রাজাপ্পার। রাজাপ্পাকে দেখানো হয়, সাথে দেখানো হয় ওই লুট করা গহনার ব্যাগটাও। তখন বাসাবা সেটা দেখে চিনে ফেলে, আর সেই গহনার কথা রাজাপ্পাকে জিজ্ঞেস করে যে এই গহনাগুলো আপনার কাছে কিভাবে আসলো, এগুলো তো আমার গহনা। তখন রাজাপ্পা সামনের দিকে এগিয়ে আসে আর বলে এগুলো আমার গহনা, আমি আমার মেয়ের জন্য তিলে তিলে গহনাগুলো বানিয়েছিলাম, এগুলো তুমি কোত্থেকে চুরি করেছো। তখন বাসাবা বলে যে এগুলো তো আমার গহনা, আপনার মেয়ের গহনা কিভাবে হবে। রাজাপ্পা তাকে কোনো উত্তর দেয় না, বরঞ্চ সব ভয় দেখানো শুরু করে। তারপরে দেখানো হয় সেখানে রাজাপ্পার আরো অনেক লোক চলে আসে, আর রাজাপ্পা তাদেরকে ইশারা দেয় বাসাবাকে মারার জন্য। কিন্তু বাসাবা তখন একটা ছুরি নিয়ে একজনের গলায় ধরে আর বলে যে আপনি যদি আমার গহনাগুলো ফেরত না দেন তাহলে আমি একে মেরে ফেলবো। তখন দেখানো হয় যে যেই লোকটার গলায় ছুরি ধরা হয়েছে সে ইচ্ছে করে সেই ছুরিটা নিজের গলায় লাগিয়ে নেয় এবং মাটিতে লুটিয়ে পড়ে। বাসাবা এটা দেখে খুবই অবাক হয়ে যায় আর নিজের হাতের ছুরিটা মাটিতে ফেলে দেয়। তখনই সেখানে রাজাপ্পা বলে যে ও কিভাবে মরবে, মরার ভয় তো তাদের থাকবে যারা জীবিত রয়েছে। তখনই দেখানো হয় যে লোকটা মাটিতে পড়ে গিয়েছিল সে হুট করে উঠে দাঁড়ায়, আর তার বীভৎস রকম একটা চেহারা দেখানো হয়। তখন আমরা জানতে পারি যে এইখানে যত মানুষ রয়েছে তারা আসল মানুষ
মানুষ নয়, তারা হচ্ছে আত্মা। এবং রাজাপ্পা আর বাকি যত মানুষ ছিল সবাই নিজের রূপ বদলাতে থাকে আর তাদের আসল যে আত্মার রূপ রয়েছে সেইটাতে আসতে থাকে। তখন রাজাপ্পা বলে যে তুমি এখন এখান থেকে কিভাবে যাবে, এই সব কিছু তো আমার এবং এই স্বর্ণগুলো আমার, আর একবার যে এখানে আসে তাকে আমরা কোনোদিনও এখান থেকে বের হতে দেই না। কিন্তু তখনই দেখানো হয় যে সূর্য ওঠা শুরু হয়েছিল, আর সূর্যের কারণে কোনো আত্মাই টিকতে পারে না, তাদের সবাইকে গায়েব হতে হয়। তখনই ওয়াসাবা এটার সুযোগ নিয়ে সেই ব্যাগটা নিয়ে আর সেই গাড়ি নিয়ে তাই এখান থেকে বের হতে পারছিল, আর আত্মাগুলো সূর্যের আলোর কারণে আর সামনের দিকে এগোতে পারছিল না, তারা সেখানেই ভ্যানিশ হয়ে যাচ্ছিল। আসলে এখানে রাত হলে সব আত্মা ফিরে আসে আর দিনের বেলায় সবাই গায়েব থাকে। ওয়াসাবারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তারা দেখতে পারে যে কোনো মানুষ এখানে জীবিত নয়, সবাই মৃত, এবং সূর্যের আলোর সাথে সাথে সবাই এখান থেকে গায়েব হওয়া শুরু করছিল। তখন তারা সেখানে দাঁড়িয়ে এগুলো দেখছিল, আর হঠাৎই একটা আত্মা ওই গয়নার ব্যাগটা নিয়ে একটা হোলের মধ্যে দিয়ে প্রবেশ করে চলে যায়, যেখান দিয়ে সব আত্মারা চলে যাচ্ছিল। এবং ওয়াসাবা সেটা ধরার অনেক চেষ্টা করে কিন্তু পারে না, ওই হোলটা বন্ধ হয়ে যায়। আসলে ওইটা ছিল সে আত্মাদের প্রবেশ পথ, রাত হলে ওই হোল দিয়েই এই গ্রামে ওই আত্মারা প্রবেশ করত। যাই হোক, এরপরে তারা আর্গুমেন্ট করছিল যে তাদের এখান থেকে চলে যাওয়া উচিত, তারা এখানে সেফ নয়। তখনই সেখানে তারা একজন তান্ত্রিককে নোটিস করে, সে একটা মন্দিরের মতো জায়গায় প্রবেশ করছিল। তারা সেই তান্ত্রিকের পিছু পিছু যায়, কিন্তু সেই তান্ত্রিক তাদেরকে না দেখেই বলে ওঠে তোমরা এসেছো। তারা অবাক হয়ে যায়। তান্ত্রিক বলে যে তোমরা খুবই ভাগ্যবান যে তোমরা এখানে এসে এখনো বেঁচে আছো, কারণ এইখানে যারা আসে তারা কখনোই বেঁচে ফিরে না। এইটা হচ্ছে একটা আত্মাদের কয়দিখানা, অর্থাৎ এখানে যত আত্মা রয়েছে সবাইকে আটকে রাখা হয়। এরপরে বাস্তবা জিজ্ঞেস করে যে আসলে এখানে হচ্ছেটা কি, আমরা তো কিছুই বুঝতে পারছি না, আপনি কি আমাদের এই সম্পর্কে কিছু বলতে পারবেন? তখন সেই তান্ত্রিকটা বলে এইটা হচ্ছে ভাইরাবকোনা গ্রাম, এইটা খুবই ভয়ঙ্কর একটা গ্রাম। যখন শ্রীকৃষ্ণের যুগ ছিল তখন সেখানে একটা পুরাণে লেখা ছিল এই ভাইরাবকোনা গ্রাম সম্পর্কে। সেখানকার মানুষ মনে করত যে এইখানে অনেক হীরা জাবারাত স্বর্ণ তারা পাবে যদি এখানে আসে, তাই অনেকেই ভাইরাবকোনার খোঁজ করতে করতে এখানে চলে আসে। কিন্তু আসার পরে তারা কখনো এখান থেকে ফিরে যেতে পারে না, তাদেরকে আটকে রাখা হয়েছে। আর কোনো মানুষ যদি এখানে প্রবেশ করে তাদেরকেও সে আত্মারা এখান থেকে কোথাও যেতে দেয় না, তাদেরকে চিরনিদ্রায় শায়িত করা হয় এইখানেই। এরপরে থেকেই সেখানে যত মুনি ঋষিরা ছিল অর্থাৎ শ্রীকৃষ্ণের যুগের, তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই ভৈরবকোনার প্রবেশ পথের যে দিক নির্দেশনা রয়েছে সেইটা তারা ভ্যানিশ করে দেবে। অর্থাৎ সেখানে যে শ্রীকৃষ্ণের পুরাণ রয়েছে সেখানে শেষের যে 4 পৃষ্ঠা ছিল যেখানে ভৈরবকোনার আসার একটা দিক নির্দেশনা দেয়া ছিল সেইটা তারা গায়েব করে ফেলবে, তাই সেই 4 পৃষ্ঠা তারা ভ্যানিশ করে দেয়। এরপরে থেকে কোনো মানুষ এখানে আসতো না, কিন্তু ভুলবশত যদি কেউ চলে আসতো সে কখনো এখান থেকে বের হতে পারতো না, কারণ মৃত্যুর পরেও এই মানুষগুলোর ভেতরে হিংসা বিদ্বেষ এবং ঝগড়া রয়ে গিয়েছে, তাই এরা এখান থেকে মুক্তি পাচ্ছে না। আর এই গ্রামটা কন্ট্রোল করে পেদাম্মা। তখন বাস্তবা জিজ্ঞেস করে যে এই আত্মারা কি কখনো মুক্তি পায় না? তখন সেই তান্ত্রিক বলে যে অবশ্যই পায়, যাদের মন থেকে এই হিংসা বিদ্বেষ চলে যায় তারা এখান থেকে মুক্তি পেয়ে যায়। তখন সে আরো বলে যে এখানে যে পেদাম্মা রয়েছে সেই সবাইকে মুক্তি দেওয়ার কাজ করে থাকে, সে সবাইকে নিজেদের হিংসা বিদ্বেষ ভুলে তাদের কৃতকর্মের জন্য তাদেরকে অনুতপ্ত করায় এবং অনেকে এর মাধ্যমে মুক্তি পেয়ে যায়। এমনকি কোনো আত্মা যদি তার বিরুদ্ধে যায় বা কোনো রকম অনৈতিক কাজ করে তখন সেই পেদাম্মা ওই লাঠি দিয়ে তাদেরকে সোজা করে দেয়, অর্থাৎ তাদেরকে কায়দায় নিয়ে আসে। বাস্তবা এগুলো দেখছিল আর অবাক হচ্ছিল। আর একটা জিনিস দেখে তারা আরো বেশি অবাক হয় যে সারা রাত যেই ডাক্তার নারাপ্পার সাথে তারা ছিল সেও আসলে একটা আত্মা ছিল, অর্থাৎ এই গ্রামটায় তারা 3 জন ছাড়া আর কোনো মানুষই নেই। এরপরে গীতা আর জন এই সব কিছু শুনে ভয় পেতে থাকে। তখন তান্ত্রিক আরো বলে আজকে তো তোমরা বেঁচে ফিরতে পেরেছ, কিন্তু যদি এই ভৈরবকোনার দরজা আবারও খোলে তাহলে তোমরা হয়তো আর বেঁচে ফিরতে পারবে না, তাই তোমরা আজকেই এখান থেকে চলে যাও, কারণ আজকে রাত্রে আবারও ভৈরবকোনার দরজা খুলতে পারে, তার আগেই তোমরা এখান থেকে চলে গেলে ভালো হবে। এরপরে বাসাবারা সেখান থেকে চলে আসে, আর বাসাবা বলে আজকে রাতে যদি আবারও সেখানকার দরজা খোলে তাহলে আমি গিয়ে সেই স্বর্ণগুলো নিয়ে আসবো। তখন জন আর গীতা বলে তোমার কি মাথা
খারাপ হয়েছে, তুমি কিভাবে আবার যাবে? ওরা তো আজকে তাহলে আমাদেরকে মেরেই ফেলবে। এরপরে বাসাবা বলে যে আমরা তো আর এমনি এমনি যাব না। বাসাবা তখন একটা প্ল্যান করে যে তোরা কি শুনেছিলি যে কালকে রাজাপ্পা বলছিল যে সে ওই গহনাগুলো তার মেয়ে কাতিয়ানির জন্য বানিয়েছে, তাহলে আমরা গীতাকে কাতিয়ানি সাজিয়ে রাজাপ্পার কাছে নিয়ে যাব। এরপরে গীতা প্রথমে ভয় পেয়ে গেলেও বাসাবা তাকে সবকিছু বুঝিয়ে দেয় এবং বলে যে আমি এই সবকিছু ভূমির জন্য করছি, তুমি কি আমাকে এইটুকু সাহায্য করতে পারবে না? তারপরে তারা বেরিয়ে পড়ে কাতিয়ানি সম্পর্কে ইনফরমেশন খোঁজার জন্য। তারপরে দেখা যায় যে তারা ওইখানে চলে আসে যেখান থেকে তারা গহনাগুলো চুরি করেছিল। সেইখানে যে বাড়ির মালিক রয়েছে তার ভাইকে তারা কোনো মতো ধরে একটা ঘরের মধ্যে নিয়ে আসে আর তাকে জিজ্ঞেস করে যে এইসব গহনা সে কিভাবে পেয়েছে আর এই গহনাগুলোর রহস্যটা কি। তখন সেই লোক প্রথমে বলতে না চাইলেও মার খেয়ে বলা শুরু করে যে অনেক বছর আগে সেখানে রাজাপ্পা নামের একটা ডাকাত থাকতো। সে অনেক গহনা চুরি করে এনেছিল, এমনকি অনেক স্বর্ণও চুরি করে আনতো। সেই স্বর্ণগুলো থেকে সে অনেক ধরনের গহনাও বানিয়েছিল, সেগুলো তার মেয়ের জন্য বানিয়েছিল। সেখানে তার ভাই কাজ করত একজন রাঁধুনি হিসেবে, কিন্তু তার ভাইয়ের নজর ওই গহনাগুলোর উপরে পড়ে। তখনই সেখান থেকে ওই গহনাগুলো নিয়ে পালাতে শুরু করে আমার ভাই, কিন্তু রাজাপ্পা তাকে দেখে ফেলে আর আমার ভাই রাজাপ্পাকে ধাক্কা দেয় আর সে দ্বিতীয় তলা থেকে স্বর্ণের ফুটন্ত একটা বড় হাড়ির মধ্যে পড়ে যায়, যার থেকে তার মৃত্যু হয়ে যায়। কিন্তু আমার ভাই সেই গহনাগুলো নিয়ে চলে আসে। এই সব কথা শুনে তারা খুবই অবাক হয়ে যায়। তখন তারা কাতিয়ানির সম্পর্কে খোঁজ করতে বেরিয়ে পড়ে। তারা একটা পাশের স্কুলে যায় এবং জানতে পারে যে কাতিয়ানি সেখানে পড়াশোনা করত এবং সে নাকি কান একটু কম শুনতো আর সে সেইখানে অনেক বছর পড়াশোনাও করেছিল, কিন্তু এখন সে কোথায় আছে সেটা তারা জানে না। অনেক ইনফরমেশন জোগাড় করার পরে তারা আবার ভাইরাবাগোনায় ফিরে আসে এবং রাত হওয়ার সাথে সাথে ওই হোলটা আবারও ওপেন হয় আর তারা ভাইরাবাগোনায় প্রবেশ করে। সেখানে আমাদের ওই তান্ত্রিককে দেখানো হয় যার সাথে গতকাল বাসাবা কথা বলেছিল। তখন সে পেদাম্মাকে বলতে থাকে যে তারা আবারও ভাইরাবাগোনায় প্রবেশ করেছে। পেদাম্মা তাকে বলে এটা নিয়তের খেলা, তাদের প্রবেশ করতেই হতো, তুমি গিয়ে এখনই পূজা শুরু করো। তখন দেখানো হয় তান্ত্রিকটা ওই পেদাম্মার লাঠি নিয়ে কোনো একটা পূজা শুরু করে আর অন্যদিকে বাসাবারা গ্রামের ভেতরে প্রবেশ করে সেই যে রাজাপ্পার বাড়ি রয়েছে সেখানে পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পরে সেই রাজাপ্পাকে দেখানো হয় যে একটু বিজি ছিল তার বাবার সাথে কথা বলাতে। তখন আমরা জানতে পারি যে রাজাপ্পার বাবা আর কেউ নয়, ডাক্তার নারাপ্পা। সে খুবই অল্প বয়সে মারা গিয়েছিল কোনো একটা নারীর ধোকার কারণে, তাই সে নারীদেরকে এত অপছন্দ করে। তারপরে দেখানো হয় যে রাজাপ্পা যখন বাসাবাকে দেখতে পায় সে তাকে ধরে মারতে শুরু করে। তখন বাসাবা তাকে শান্ত করে বলে যে আমরা আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি, আপনি আমাদেরকে একটু সময় দিন। তখন রাজাপ্পা তাকে ছেড়ে দেয় এবং তাকে একটু সময় দেয়। তখন দেখানো হয় যে গীতা সেখানে প্রবেশ করে একদম তার মেয়ে কাতিয়ানির মতো সেজে। আসলে সে তার মেয়েকে অনেক বেশি ভালোবাসতো আর সে যখন মারা গিয়েছিল তখন কাতিয়ানি অনেক ছোট ছিল, তাই অবশ্যই সে এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং রাজাপ্পা তাকে চিনতে পারবে না, তাই তারা গীতাকে সাজিয়ে নিয়ে আসে। তারপরে সে রাজাপ্পার কাছে আসে, কিন্তু তাকে অবশ্যই তো টেস্ট করতে হবে, টেস্ট ছাড়া সে তো বুঝতে পারবে না যে এটা আসলে তার মেয়ে কিনা। তখন ডাক্তার নারাপ্পাও বলছিল আমি মেয়েদের বিশ্বাস করি না, এটা ফ্রড, এটা একদমই জাল, ওর তুমি পরীক্ষা করো তারপরেই তুমি ওকে বিশ্বাস করবে। তখন দেখা যায় কাতিয়ানিকে 2টা প্রশ্ন করেছিল রাজাপ্পা এবং 2টারই সে সঠিক জবাব দিতে পেরেছিল। তখনই সে তার মেয়েকে অনেক আদর করতে থাকে আর তার সাথে অনেক কথা বলতে থাকে, তার সাথে অনেক কিছু শেয়ার করে যেসব কথাগুলো সে তাকে কখনো বলতে পারেনি। এরপরে দেখানো হয় যে কাতিয়ানিকে বিদায় দেওয়ার সময় চলে এসেছে। কাতিয়ানি বাহিরের দিকে যাচ্ছে, কিন্তু তাকে সে গহনা দেওয়ার কথা রাজাপ্পার মনে নেই। যখন সে গাড়িতে উঠতেই যাবে তখনই রাজাপ্পার তাকে ডাকে এবং দাঁড়াতে বলে। আর দেখা যায় যে সে তাকে বলে যে এই স্বর্ণের ব্যাগটা তুমি সাথে করে নিয়ে যাও, কারণ এগুলো আমি তোমার জন্যই গড়িয়েছিলাম, তোমার বিয়ের জন্য, তোমার বিয়েতে এগুলো কাজে দেবে। কাতিয়ানি প্রথমে একটু ঢং করে মানা করলেও কিন্তু পরে সেটা নিয়ে নেয়। তারপরে দেখা যায় যে রাজাপ্পার পকেট থেকে একটা নূপুর ঝুলে বেরিয়েছিল। তখনই জন বলে স্যার এটা কি, এটাও তো আপনি কাতিয়ানির জন্যই বানিয়েছিলেন, এটাও তাকে দিয়ে দিন তাহলে। তখন রাজাপ্পা বলে যে হ্যাঁ, আমি এটা খুব শখ করে আমার মেয়ের জন্য বানিয়েছিলাম, কারণ তার পায়ে একটা দাগ ছিল, যে জন্ম দাগটা ঢাকার জন্য এই নূপুরটা আমি এমন মোটা করে বানিয়েছিলাম। দাও মা, তোমার পা দাও, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। কিন্তু গীতা তো আসল কাতিয়ানি নয়, তাহলে তার পায়ে ওই দাগটাও নেই, তাই সে এই
একটু হেজিটেট ফিল করছিল, কিন্তু শেষমেশ তাকে পাটা আঘাতেই হয়েছিল। যখনই রাজাপ্পা তাকে সেই নূপুরটা পরাতে গিয়েছিল, সে দেখতে পায় যে তার মেয়ের পায়ে ওইরকম কোনো দাগ নেই এবং বুঝে যায় যে তারা এখানে ফ্রড করেছে, এইটা আসলে কাত্যায়নী না। তখনই রাজাপ্পা অনেক রেগে যায় আর তাদেরকে ফলো না করে ওখানে বসেই তার ক্রোধের আগুনে জ্বলতে থাকে। কিন্তু ভাসাভারা গাড়ি নিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে পড়ে। যখনই তারা বের হতে যাবে সেখানে সামনে পেদাম্মা এসে উপস্থিত হয় আর ভাসাভা তাকে বলে যে আপনি এখান থেকে সরে যান, আমরা এখনই বের হব। পেদাম্মা তাকে বলে যে ভৈরবা কোনায় আসার সবারই একটা কারণ রয়েছে, কেউ এমনি এমনি এখানে আসে না। তখনই দেখানো হয় সেখানে যে পোর্টালটা রয়েছে সেটা থেকে ভূমি বেরিয়ে আসে, আর আসার পরেই ভাসাভা তাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। ভূমি তাকে বলে যে তুমি কেন আমাকে মারলে, তুমি কেন আমাকে ধোকা দিলে, তোমার জন্য আজকে আমার গ্রামের মানুষ এইদিকে ওইদিকে ছোটাছুটি করছে, তাদের থাকার জন্য কোনো একটা জায়গা নেই। আজকে আমি থাকলে তাদের এই সব কিছু ভোগ করতে হতো না, তুমি কেন আমার সাথে এরকম করলে। ভাসাভা তাকে বলে যে ভূমি, তুমি যেটা ভাবছো সেটা সত্যি না, আমি এরকম কোনো কিছুই করিনি। কিন্তু ভূমি তাকে বিশ্বাস করতে চায় না এবং তার সত্যটাও শুনতে চায় না। সেখানে অলরেডি রাজাপ্পার তার লোকেরাও চলে এসেছে। তখন ভূমি রাজাপ্পাকে বলে যে তাকে এখানেই মেরে ফেলো, কারণ সে আমার সাথে কোনো কাজটাই ঠিক করেনি। এরপরে দেখানো হয় ভূমি সেখান থেকে চলে যায় আর রাজাপ্পা ভাসাভাকে মারতে শুরু করে। ভূমি চলে যাওয়ার পরে পেদাম্মা তাকে থামায় আর বলে যে তুমিও কি ওই আত্মাদের মতোই, তোমার মনেও তো হিংসার ক্রোধের আগুন জ্বলছে, তুমি কি সত্যটাকে দেখেও না দেখার ভান হয়ে থাকবে। সেখানে পেদাম্মা বলে যে তুমি আমার হাতটা ধরো আর নিজের সত্যটা সম্পর্কে জানো। সে পেদাম্মার হাতটা ধরে। তখন দেখানো হয় যে ভূমি নিজের সত্যটা দেখতে পারে, যে ভাসাভা আসলে তাকে খুবই ভালোবেসে ফেলেছিল। আর তখন সে তার চাচাকে কল করে এইটাও বলেছিল যে চাচা, আমি এই মেয়েটাকে মারতে চাই না, আমি তাকে বাঁচাবো, তাই তুমি এখান থেকে দূরে কোথাও চলে যাও যাতে গুন্ডারা তোমার কোনো ক্ষতি করতে পারে না। এই কথা বলার পরে সে যখন ভিতরে আসে, ভূমি চালাকি করে তাকে আটকে দিয়ে পালাতে শুরু করে, কিন্তু সে তো জানেই না যে ভাসাভা তার পক্ষেই রয়েছে। ভূমি যখন পালাচ্ছিল সেখানে গুন্ডারাও তাকে ফলো করতে শুরু করে এবং ভূমির চোখে দৃশ্যটা এইরকম ছিল যে গুন্ডাদের সাথে ভাসাভাও তাকে ফলো করছিল। সে ভাবে যে ভাসাভা গুন্ডাদেরই পক্ষে রয়েছে, কিন্তু অন্যদিকে ভাসাভা তো ভূমিকে বাঁচানোর জন্য গুন্ডাদেরকে এক এক করে মারছিল। কিন্তু তখনই একটা সিচুয়েশন এইরকম চলে আসে যে ভাসাভা ছুরি দিয়ে একটা গুন্ডাকে মারছিল আর ভূমিও বাঁচার জন্য এইদিক ওইদিক ছোটাছুটি করছিল। যখন ভাসাভা গুন্ডাকে চাকু দিয়ে আঘাত করে তখনই ভূমি তার পেছনে চলে আসে আর ভুলবশত চাকু দিয়ে ভূমির গলায় আঘাত লেগে যায় আর ভূমি সেখানেই মারা যায়। ভাসাভার হাতেই ভূমি মারা যায়। ভাসাভা এইটা একদমই সহ্য করতে পারছিল না এবং কোথা থেকে কি হয়ে গেল সে এটা বিশ্বাস করতে পারছিল না। নিজের ভালোবাসার মানুষকে সে নিজের হাতেই মেরে ফেললো, সেইটা কোনো মতেই সহ্য করতে পারছিল না। সে অনেক কান্না করছিল এবং কি করবে কিছুই বুঝতে পারছিল না। এরপরে দেখানো হয় যে ভাসাভা নিজের এই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য ভূমির যে শেষ ইচ্ছা ছিল সেটা পূরণ করার জন্য ভূমির বাড়ির লোকদের কাছে যায়, তাদের সাথে দেখা করে আর তাদের জায়গা ফিরিয়ে দেওয়ার কথা বলে। তখন সেখানে যে গভর্নমেন্ট অফিসার থাকে তাদের সাথে দেখা করার জন্য ভাসাভা গিয়েছিল। তাদেরকে অনেক রিকোয়েস্ট করার পরেও তারা রাজি হচ্ছিল না। আসলে তারা খুবই টাকার দিকেই ঝুঁকছিল এবং যেদিকে টাকা বেশি সেই দিকেই তারা যাচ্ছিল। তখন ভাসাভা বলে, আমি তোমাদের সবাইকে 1 কোটি করে 4 কোটি টাকা দেব যদি তোমরা ওই জায়গাটা ওই ট্রাইবাল লোকদের ফিরিয়ে দাও। তখন তারা টাকার লোভে পড়ে রাজি হয়ে যায় আর ভাসাভাও সেই টাকা জোগাড় করার কাজে লেগে পড়ে, কিন্তু সঠিক পথে এতগুলো টাকা জোগাড় করা কখনোই সম্ভব না, তাই সে চুরির পথটা বেছে নেয়। এরপরে দেখানো হয় যে ভূমি নিজের ভুলটা বুঝতে পেরে খুবই অনুতপ্ত হয় আর অন্যদিকে রাজাপ্পার লোকেরা ভাসাভাকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। আর তখনই সেখানে পেদাম্মার যে লাঠিটা আছে সেটা কোথা থেকে যেন উড়ে চলে আসে আর ভাসাভা সেই লাঠি দিয়ে সবাইকে মারতে শুরু করে, কারণ ওইটার মধ্যে অনেক পাওয়ার ছিল। তখন দেখা যায় যে সবাইকে এক এক করে মেরে ফেলার পরে রাজাপ্পার সাথে সে ফাইট করতে থাকে। রাজাপ্পাকে মারতে শুরু করলে রাজাপ্পা বলে যে প্লিজ আমাকে মেরো না, আমি নরকে যেতে চাই না, যে আমার মেয়েকে আমার থেকে আলাদা করেছে, আমাকে মেরে ফেলেছে, তাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি কোথাও যেতে চাই না। তখন ভাসাভা তাকে বলে, তুমি যাকে মারতে চাচ্ছ তুমি কি আবার তোমার
মেয়েকে এতিম করতে চাচ্ছ? কারণ তোমাকে যে মেরেছিল সে যখন তোমাকে মেরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল সে কাতিয়ানিকে দেখতে পায়, নিজের ভুলটা বুঝতে পেরেছিল, কারণ সে গহনাগুলো একমাত্র চুরি করেছিল নিজের সন্তান আর নিজের ফ্যামিলির জন্য, যাতে তাদের একটা ভালো ভবিষ্যৎ দিতে পারে। তাই সে কাতিয়ানিকে এইভাবে এখানে রেখে যেতে পারেনি, কাতিয়ানিকে সাথে করে নিয়ে গিয়েছে এবং তার বাবা হওয়ার সব দায়িত্বই পালন করেছে। এমনকি আমরা যাকে প্রথমে দেখেছিলাম যার বিয়ে হচ্ছিল সেই ছিল রাজাপ্পার মেয়ে কাতিয়ানি, যার জন্যই এই গহনাগুলো ওয়াসাবা চুরি করে এনেছিল। রাজাপ্পা এই সব কথা শুনে অনেক খুশি হয় আর সে এখান থেকে মুক্ত হয়ে যায়, কারণ তার মন থেকে যত হিংসা বিদ্বেষ রয়েছে সবকিছুই চলে যায়। এরপরে দেখানো হয় ভূমিও ওয়াসাবার কাছে আসে আর তাকে সরি বলে। বেঁচে থাকতে দুইজন যে কথাগুলো বলতে পারেনি মারা যাওয়ার পরে ভূমি তাকে বলে এবং ওয়াসাবাও ভূমিকে বলে। এরপরে দেখানো হয় যে তারা সেই হোলটার সামনেই বসেছিল আর সূর্য ওঠার আগ পর্যন্ত তারা সেখানে বসে বসে কথা বলতে থাকে আর নিজেদের মনের ভাব প্রকাশ করতে থাকে। তারপরে দেখানো হয় যে সূর্য ওঠার সাথে সাথে সব আত্মাগুলো ভ্যানিশ হওয়া শুরু করে আর ভূমি আর রাজাপ্পার আত্মা মুক্তি পেয়ে যায়, কারণ তাদের দুইজনের মনে থেকে হিংসা বিদ্বেষ সব চলে যায় আর তাদের শেষ যত অপূর্ণ ইচ্ছা রয়েছিল সেগুলো পূরণ হয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি যে ওয়াসাবা সেখান থেকে স্বর্ণ নিয়ে চলে যায় আর সেই স্বর্ণগুলো কাজে লাগায় ভূমির যত গ্রামের মানুষ রয়েছে সবাইকে সেই জায়গাটা ফিরিয়ে দেওয়ার জন্য। তারপরে সে তার কার্যে সফল হয় আর তারাও তাদের জায়গাটা ফিরে পায় আর এন্ডিংটা খুবই সুন্দর হয়। এই এন্ডিং এর সাথে মুভিটা এখানে শেষ হয়ে যায়। মুভিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এইরকম আরো ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।